পুরোটাই দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু। বসানো হলো শেষ স্প্যান, দুই তীরে মানুষের উচ্ছ্বাস। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ অনেক অনেক আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাই। জানুয়ারির শুরুতেই দেশে অক্সফোর্ডের ভ্যাকসিন, 27% মানুষ আসবে টিকার আওতায়। করোনাকালেও সামাজিক সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় ভালো অবস্থানে দেশ, অগ্রগতি ধরে রাখার তাগিদ। সাংসদ পাপুলের স্ত্রী ও মেয়ের আগাম জামিন নাকচ, 10 দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। রাজনৈতিক ফায়দা তুলতেই ভাস্কর্য বিরোধী তৎপরতা, বলছেন বিশ্লেষকরা। জড়িত দেশ বিদেশের অপশক্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আর সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও থাকছে ধারাবাহিক প্রবৃদ্ধিতে পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়ন, বললেন এনবিআর চেয়ারম্যান। বাড়ানো হবে করের আওতা। বিজয়ের মাসে পদ্মা জয় করল বাংলাদেশ। বসল পদ্মা সেতুর শেষ স্প্যান। পুরোপুরি দৃশ্যমান হল 6.15 কিলোমিটার। মাওয়া প্রান্তে 12 ও 13 নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয়। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটন। অগ্রাণের ভোর কুয়াশায় ঘেরা, প্রমত্তা পদ্মাও শান্ত। কুয়াশার আড়ালে দৃষ্টিসীমার মধ্যে সেতুর অংশও দেখা যাচ্ছিল না। স্প্যান বসানোর প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল। সূর্যের আলোর আভায় কুয়াশার ধোঁয়াশা কেটে গেলে 12 ও 13 নম্বর পিলারে বসানো হলো শেষ স্প্যানটি। 150 মিটার যুক্ত হয়ে মূল ভৌত অবকাঠামো দাঁড়ালো 6.15 কিলোমিটার। একে বড় অর্জন মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সারা দেশের লোকের সাথে আমরাও খুশি যে স্প্যান ইরেকশন শেষ করাটা এই প্রজেক্টের জন্য একটা উল্লেখযোগ্য ঘটনা। মানুষের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ, আগ্রহের কেন্দ্রবিন্দু এবং আসলে ইকোনমিক্যালি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর পরপরই শুরু হয় ওয়েল্ডিং এর কাজ, চলবে আরো 2 দিন। পরে করা হবে প্রকৌশলগত অন্যান্য কাজ। একটা মাইলস্টোন অর্জন। এরপরে আর আমাদের ইনশাআল্লাহ বড় কোনো সমস্যা নাই, থাকার কথা না। এবং কাজগুলোও অনেক কাজ, কিন্তু ছোট ছোট কাজ। 2014 সালে নির্মাণ কাজ শুরুর পর 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর খুঁটিতে স্প্যান বসানোর মধ্য দিয়ে নানান চ্যালেঞ্জ মোকাবেলা করে ধাপে ধাপে বসতে শুরু করে স্প্যান, অবয়ব পেতে শুরু করে পদ্মা সেতু। চলতি বছর করোনায় স্প্যান বসানো ধারাবাহিকতা নষ্ট হলেও গেল 2 মাসে রেকর্ড সংখ্যক 4টি করে 8টি স্প্যান বসানো হয়। আর এই পর্যায়ে এই স্টিল মেগা স্ট্রাকচার বসানোর মধ্য দিয়ে বসানো শেষ হলো মূল অবকাঠামোর কর্মযজ্ঞ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খরস্রোতা নদীর বুকে মেগা স্টিল স্ট্রাকচার আসন গাড়ল পদ্মার এপার ওপার যুক্ত করে। বিজয়ের মাসে বিজয় দিবসের আগে এই অর্জনকে একটি বড় মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সেতু নির্মাণের যে মূল চ্যালেঞ্জ, মূল সেতু নির্মাণ, সেটা দূর হলো। এখন বাকি কাজ শেষ করা সময়ের ব্যাপার মাত্র। সারা বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন এই সেতুতে অর্থায়নে নিজেদেরকে গুটিয়ে নেয়, তখন সাহসী সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার গতিশীল নেতৃত্বের কারণে আজ এই সেতুটি বাস্তবে পরিণত হয়েছে। এই সেতুকে মনে করা হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা এবং মানুষের অর্থনৈতিক মুক্তির অগ্রযাত্রার এক দূত হিসেবে। আর দেশের 21 জেলার মানুষের চলাচলের এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বিকাশে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। এদিকে পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় অশেষ আনন্দ উচ্ছ্বাস পাড়ের মানুষের। তারা বলছেন, এই সেতু অর্থনৈতিক অগ্রগতির সোপান হবে, বড় ভূমিকা রাখবে অর্থনীতিতে। এই সাফল্যের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তারা। তার সাহসী ও দৃঢ় নেতৃত্ব ছাড়া নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ সম্ভব হতো না বলেও উল্লেখ করেন তারা। মোহাম্মদ নুরুন নবীর আরেকটি রিপোর্ট। পদ্মা সেতু পূর্ণ অবয়ব পেলে এমন উল্লাস ছড়িয়ে পড়ে পদ্মার দুকুলে, নদীর বুকে। পদ্মা সেতুর পূর্ণতা পাওয়ার এই মহেন্দ্রক্ষণে সাক্ষী হতে এসেছেন অনেকেই।
এক সময় স্বপ্নের সেতু এবার বাস্তবে যুক্ত করেছে পদ্মার দুই পার্কে, তাই খুশির জোয়ার। এই সেতু শুধু একটি অবকাঠামো নয়, দেশের সম্মান ও সক্ষমতার প্রকাশ, এমন প্রতিক্রিয়া আগত দর্শনার্থীদের। পদ্মা পাড়ের আমরা মানুষ দীর্ঘ অপেক্ষায় ছিলাম, পদ্মা সেতু বাস্তবায়ন হলে আমরা খুব আনন্দিত। আমরা অনেক দূর থেকে এসেছি এই পদ্মা সেতু দেখার জন্য, তাই খুব ভালো লাগছে এটা দেখার পর। সকলেই পুরো কৃতজ্ঞতা জানাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতি। তার সাহসী উদ্যোগ না থাকলে স্বপ্নের সেতু বাস্তব রূপ পেত না বলেই বলছেন তারা। আমরা অনেক আনন্দিত, আমরা দক্ষিণাঞ্চল মানুষ অনেক আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশনেত্রী শেখ হাসিনার কাছে। যোগাযোগের জন্য ভালো একটা নির্দেশনা হচ্ছে, কারণ দেশটা যত বেশি রাস্তাঘাট উন্নতি হবে তত বেশি উন্নত হবে দেশের ব্যবসা, বিজনেস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই ধন্যবাদ দিতেই হবে। স্পেনগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, তা আমরা স্বপ্ন দেখছি যে এর থেকে বড় বড় প্রজেক্ট আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দ্বারা করা সম্ভব হবে। সফলভাবে সেতু চালুর প্রথম দিন থেকেই নিজেরা সুযোগ সুবিধা পাবে এমন আশা আকাঙ্ক্ষা পদ্মাপাড়ের মানুষের। এবং ওখানে দেখা গেছে গ্যাস লাইন, ট্রেন লাইন হবে এবং ওখানে কর্মসংস্থান হবে আশা করি। আমরা মনে করছি এই স্প্যানটা বসানোর মাধ্যমে আমাদের স্বপ্নটা অনেকটা কি হলো বাস্তবায়িত হলো। এই সেতু বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে এবং অর্থনৈতিক মুক্তির পথকে সুগম করবে বলেও মত কারো কারো। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণেই পদ্মা সেতু দৃশ্যমান, বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, বিশ্ব আবারও দেখল অসম্ভবকে সম্ভব করেছে বাংলাদেশ। শেখ হাসিনার সাহসী দূরদর্শী নেতৃত্বের সোনালী ফসল, যেটা ছিল বিশ্বব্যাংক সরে যাওয়ার পর বাংলাদেশের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থাৎ পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন যে আমরাও পারি। 2022 সালের জুন মাসের মধ্যে পদ্মা সেতু চালু হবে, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। The Padma bridge is now true, physically complete. Other things are fine, will be there. I think by June 2022. এবার অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সাথে প্রথমে সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় বাংলাদেশ সরকারের আর্থসামাজিক উন্নয়নে সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। দুই দেশের পারস্পরিক সম্পর্ক অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। পরে সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জং কেয়ান। দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও বিশ্ব অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও নিবিড় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এরপর সাক্ষাৎ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথানি শিউআক। অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যের প্রসারে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন তিনি। নতুন বছরে প্রথম সপ্তাহেই দেশে অক্সফোর্ডে করোনা ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, ভ্যাকসিনের সংগ্রহে সরকারের সময়োচিত উদ্যোগের কারণেই দেশের 27% মানুষ টিকার আওতায় আসছে। রাজধানীতে হাম রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তারা। বাকিটা জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। রোগ নিরীক্ষণ তথ্য অনুযায়ী 2017 সাল থেকে দেশে হাম রোগের প্রাদুর্ভাব বেড়েছে। মৃত্যু ঝুঁকির মধ্যে রয়েছে শিশুরা। পরিস্থিতি বিবেচনায় করোনা মহামারীতেও 12 ডিসেম্বর থেকে 24 জানুয়ারি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে হাম রুবেলা ক্যাম্পেইন। এর আওতায় দেশের 9 মাস থেকে 10 বছরের নিচের প্রায় 3,40 লাখ শিশুকে 1 ডোজ এমআর টিকা দেয়া হবে। সকালে রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে টিকার গুরুত্ব তুলে ধরেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। বলেন, করোনা মহামারী মোকাবেলায় 4,90,00,000 করোনা টিকার ব্যবস্থা হয়েছে। 3,40,00,000 টিকা আমরা গ্যাভি থেকে, কোভ্যাক্স থেকে আমরা পাবো।
এখন আমাদের কাছে যে হিসাব আমরা দেখছি যে 3,40,00,000, আর এখানে আমরা যদি 3 কোটির অর্ধেক 1,50,00,000 হয়, তাহলে 4,90,00,000 টাকা আমাদের কিন্তু আমাদের ব্যবস্থা হয়ে গেছে। আমাদের 27% পিপলকে আমরা কভার করতে পারি, এই ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে পারি। আগামী মাসে প্রথম সপ্তাহে টিকা দেশে পৌঁছাবে বলে নিশ্চয়তা দেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা আশা করি সামনের মাসের প্রথম দিকেই, প্রথম কোয়ার্টারে আমরা টিকা পেয়ে যাব। আমরা অ্যাস্ট্রাজেনিকার যে অক্সফোর্ডের ভ্যাকসিন আমরা ইন্ডিয়া থেকে সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছি। প্রায় 3 কোটি ডোজ সরকার সরাসরি নিয়ে আসছে এবং WHO আরও টিকা প্রায় 20% লোককে টিকা দিবে। সেটা একটু হয়তো সময় নেবে, বাট ওটাও আমরা বাংলাদেশ পাবো। করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। সতর্ক হতে হবে, আপনারা মাস্ক পরুন, ভালো থাকুন। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় কোভিড-19-এ দেশে আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা 6,967। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, সংক্রমণের 278তম দিনে অ্যান্টিজেন টেস্ট সহ 16,265 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,861 জন। মোট শনাক্ত 4,85,965। নতুন 4,486 সহ সুস্থ হয়েছে 4,10,452 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 11.44। মৃত্যু হার 53.71%। এ পর্যন্ত 140টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 29,27,929 জনের। সরকারের কার্যকর পদক্ষেপে করোনাকালেও দেশের সামাজিক সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা গেছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনায় বক্তারা একথা বলেন। এ অবস্থা ধরে রেখে দরিদ্র জনগোষ্ঠীর সবাইকে খাদ্য ও সামাজিক নিরাপত্তার আওতায় আনার তাগিদ দেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। করোনাকালে অর্থনীতি পুনরুদ্ধার ও সরকারের প্রণোদনা নিয়ে ধারাবাহিক আলোচনা আয়োজন করে অর্থ বিভাগ। তৃতীয় আলোচনার বিষয় হিসেবে আসে সামাজিক সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা। অনুষ্ঠানের শুরুতে রপ্তানি সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তায় বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে 11,30,00,000 ইউরোর সহায়তা চুক্তি হয়। এতে ইউরোপীয় ইউনিয়ন দেয় 7,30,00,000 ইউরো, বাকিটা দেবে জার্মান সরকার। পরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। উল্লেখ করেন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় কমেছে দারিদ্র্য ও শিশু মৃত্যুর হার, বেড়েছে বয়স্ক শিক্ষার হার ও জীবনমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য পুষ্টি নিরাপত্তার পাশাপাশি আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। One lesson that it has taught us is that we should target ourselves towards achieving nutritional self-reliance. At least for the wage component, there was no specific requirement tagging the availability of the relief with job retention. ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান বলেন, করোনায় সৃষ্ট নতুন দরিদ্র জনগোষ্ঠীর জন্য কার্যকর পদক্ষেপ রাখতে হবে। Urban poverty has increased threefold, and as Barrister Kobir pointed out, it's the urban poor as well that need our support, because these people should not be allowed to fall through the gaps. মন্ত্রিপরিষদ সচিব বলেন, এসডিজির আওতায় নতুন ও পুরনো সকল দরিদ্র জনগোষ্ঠীকেই সামাজিক সুরক্ষার আওতায় আনা হবে। If it continues for another 1.5 years, then it will cause more than 207 million people to be permanently poor. So we will not be out of that kind of apprehension. ভবিষ্যতে সামাজিক সুরক্ষার আওতা আরও বাড়বে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। All the industry could be in performance, then the employee will get the chance to work and they will get the salary. The slum area and rural vulnerable group, everything have been covered. খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির যান্ত্রিকীকরণের উপর গুরুত্ব দেন মন্ত্রী। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। অর্থ পাচার ও অবৈধ সম্পদের অভিযোগে দুদকের মামলায় স্বতন্ত্র সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়েকে 10 দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগাম জামিন আবেদন খারিজ করে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু।
গত 11ই নভেম্বর দুদক 2 কোটি 31 লাখ টাকার অবৈধ সম্পদ ও 148 কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে সাংসদ কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে। এরপর 26 নভেম্বর হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন পাপুলের স্ত্রী ও মেয়ে। অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েত কারাগারে আটক আছেন এমপি পাপুল। শুনানি শেষে আদালত আসামিদের আগাম জামিন আবেদন খারিজ করে দেন, তবে নিম্ন আদালতে আত্মসমর্পণের জন্য 10 দিন সময় দিয়েছেন। আমাদের পার্লামেন্টারি ইন্টিগ্রিটি, দেশের ইন্টিগ্রিটি, পাপুলের রায়ের জন্য দিন ধার্য আছে কুয়েতে, কাজে এই অবস্থায় আগাম জামিন মঞ্জুর করার কোনো স্কোপ নাই। এছাড়া আসামিদের এফটিআর এবং ঋণের টাকার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতীয়মান হয়নি বলে সই করা চিঠির বিষয়ে ব্যাখ্যা দিতে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালককে তলব করা হয়েছে। মামলাটা হয়েছে 11/11/2020, এটা দুদক দায়ের করেছে, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের একজন উপপরিচালক মোহাম্মদ আরাফিন আহসান মিয়া, উনি গত 9/7/2020 দিয়েছে যে ওনাদের বিরুদ্ধে কোনো মানি লন্ডারিংয়ের অভিযোগ নাই। গত 26 ফেব্রুয়ারি কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব পাচার সহ জ্ঞাত আয় বহির্ভূত উপায়ে 100 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক ফায়দা তুলতেই ভাস্কর্য বিরোধী অবস্থান নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলে মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। তারা বলছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে দেশ বিদেশের নানা শক্তি জড়িত। দেশকে পিছিয়ে দিতেই এই ষড়যন্ত্র বলেও মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। গত 12 নভেম্বর ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনের ফল প্রকাশের আগেই রাজধানীতে মিছিল বের করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই দিন রাজধানীতে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা ও চলন্ত বাসে অগ্নিসংযোগ শুরু করে দুর্বৃত্তরা। সন্ধ্যা 6টা পর্যন্ত 11টি বাসে আগুন দেয়া হয়। ঘটনার সাথে জড়িত 32 জনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, গ্রেপ্তারকৃতরা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। পরদিনই 13 নভেম্বর রাজধানীর ধূপখোলা মাঠে তৌহিদি জনতা ঐক্য পরিষদের ব্যানারে সমাবেশ করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। দোলাই পারে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন তিনি। একই দিনে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে শানে রিসালাত কনফারেন্সে 20 দলীয় জোটে থাকা খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন। 27 নভেম্বর হাটহাজারীতে হেফাজতের আমির জুনাইদ বাবুনগরীও আস্ফালন দেখান। আমার আব্বার ভাস্কর্য যদি স্থাপন করা হয় টেনে হেসেলে ফেলে দেব। এর মধ্যেই রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে 31টি হাত বোমা উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জড়িতদের গ্রেপ্তারও করা হয়। জিজ্ঞাসাবাদে নিজেদের বিএনপির নেতাকর্মী হিসেবে দাবি করেন তারা। এসব ঘটনা একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত। রাজনৈতিক ফায়দা নিতেই এসব অপচেষ্টা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যেটা হয় সবসময়, একটা তৃতীয় চতুর্থ পঞ্চম পক্ষ চলে আসে দেশের ভিতরে দেশের বাইরে। এইটা তো না বুঝার কোনো কারণ নেই। আগে থেকে আমার প্রস্তুত থাকা দরকার যে এই সুযোগ সন্ধানীকে যেন আমি একটা স্পেস তৈরি না করে দিই। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলছেন, এসব ঘটনা বিএনপি জামায়াত হেফাজতের একযোগে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র। এরা বাংলাদেশে রাজনৈতিক অশান্তি তৈরি করে। এই সাম্প্রদায়িক ধর্মান্ধ গোষ্ঠীর প্রতি আর কোনো নমনীয় মনোভাব না। একেবারে যুদ্ধ অপরাধীদের যেভাবে দমন করা হয়েছে ঠিক সেইভাবে এদেরকে ধ্বংস করতে হবে রাজনৈতিক শান্তির জন্য। ষড়যন্ত্রকারীদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা দরকার বলেও মনে করেন তারা। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা।
নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছে, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। স্থানীয় নির্বাচনে বিচ্ছিন্ন সহিংসতা, যশোরে নিহত 1, কুমিল্লায় 4 সাংবাদিক আহত। স্কুল ছাত্র আয়াজ হত্যা মামলার রায়, 1 জনের আমৃত্যু কারাদণ্ড, 5 জনের যাবজ্জীবন। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে যশোর, কুমিল্লা, ফরিদপুর, গোপালগঞ্জ, গাইবান্ধা ও ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় নির্বাচনের ভোট গ্রহণ। 2টি পৌরসভা নির্বাচনে ভোট নেওয়া হয়েছে ইভিএমে। এদিকে যশোরে নির্বাচনী সংঘর্ষে 1 যুবক নিহত হন, আর কুমিল্লায় ভোট কেন্দ্রে সহিংসতায় আহত হয়েছেন 4 সাংবাদিক। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন মুশফিকা নাজনীন। যশোরের বাঘারপাড়া উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় খালেদুর রহমান টিটো নামে 1 যুবক নিহত হয়। বুধবার রাতে স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারির কর্মী সমর্থকরা বেতালপাড়া বাজারে নৌকা প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় গুরুতর আহত হয় টিটো। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সকালে মারা যায় সে। টিটো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথীর সমর্থক ছিলেন। পরিস্থিতি এখন শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আমরা কোথাও কোনো খারাপ কিছু দেখিনি, কেউ আমাদের কাছে কোনো অভিযোগও করেনি এবং আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ নির্বাচন হচ্ছে। সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু করণীয় এবং নির্বাচন কমিশন থেকে আমরা যেভাবে আদিষ্ট হয়েছি, আমরা সেই কাজটা আমরা মনে হয় আমরা করতে পেরেছি। এদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে অন্তত 50 জন দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় 4 সাংবাদিক আহত হয়, তাদের বহনকারী গাড়িও ভাঙচুর করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান 1 জনের অবস্থা গুরুতর। এদিকে 9 বছর পর ফরিদপুর পৌরসভায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া গোপালগঞ্জের মকসুদপুরের কাউন্সিলর পদে ও পাবনার 2 উপজেলার নওগাঁর রানীনগর এবং যশোরের বাঘারপাড়ায় উপজেলা চেয়ারম্যান পদে ভোট গ্রহণ হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভায় এই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়া হয়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দর্শক, আমরা দেখছিলাম মাসুম আলিসা রিপোর্টে। যাচ্ছি পরবর্তী সংবাদে। কলেজে ফুটবল টুর্নামেন্টের বিরোধের জের ধরে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র আয়াজকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার মামলায় আসামি জিসানকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 5 এর বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালে মোহাম্মদ নাসিম ও আরিফ হোসেন রিগান। এর আগে আসামি ইনজামামুল ইসলাম ওরফে জিসান ও তৌহিদুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এই ঘটনার বিবেচনা করে যেখানে আজকে কিশোর গ্যাং হয়েছে, ওদের কারণে হয়েছে, ওদেরকে মৃত্যুদণ্ড দিয়ে ওদেরকে সাজা দেওয়া উচিত ছিল, কিন্তু আসামিরা ছাত্র হওয়ার কারণে 1 নম্বর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি সকল আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটে উচ্ছেদের 3য় দিনে নকশা বহির্ভূত বেশ কয়েকটি বহুতল ভবন ভেঙে ফেলা হয়। পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা দোকানও ভাঙা হয়। এ অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আব্দুর রাজ্জাকের তোলা ছবিতে মাহমুদ হাসানের রিপোর্ট। 3য় দিন বাধাহীনভাবেই শুরু হয় ফুলবাড়িয়া সুপার মার্কেটে উচ্ছেদ অভিযান। সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের প্লাজার প্রতিটি ভবনের গা ঘেঁষে গড়ে ওঠা নকশা বহির্ভূত ভবন একে একে ভাঙা হয়। মার্কেটের গাড়ি পার্কিংয়ের জায়গা এবং ফুটপাত দখল করে তৈরি করা দোকানপাট ভেঙে ফেলা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে চলে এই অভিযান। এই অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান মার্কেট কমিটি তাদের পথে বসিয়েছে। সভাপতি হলো দেলোয়ার সাহেব, উনি আমাদের এখানে আগে এসে মিটিং করছে। মিটিং করার পর বলছে তোমাদের দোকান ভেঙে ফেলবে, এখানে তো আমার কিছু করার নাই। এখন যদি এগুলারে ঠেক দিতে হয় তাহলে টাকা পয়সা লাগবে। প্রতি শাটার প্রতি নিচে 10 লাখ আর 86 মাসের ভাড়া নিছে। আমাদের কাছ থেকে টাকা নিছে, যদি কেউ ডকুমেন্ট চাইছে বলছে যে বাড়া কিসের ডকুমেন্টস দিব তোদেরকে, হ্যাঁ টাকা ঘুষের টাকার কোনো ডকুমেন্টস হয়? দক্ষিণ সিটি বলছে সঠিকভাবে যারা এসব অবৈধ দোকান বরাদ্দ নিয়েছেন তাদের বিষয়টি ভেবে দেখা হচ্ছে। অস্থায়ী বরাদ্দপ্রাপ্ত সঠিকভাবে যদি বরাদ্দপ্রাপ্ত তারা হয়ে থাকে
তো সেক্ষেত্রে সেই আবেদনগুলো মাননীয় মেয়র মহোদয় বরাবর করলে সেক্ষেত্রে কর্তৃপক্ষ বিবেচনা করে দেখতে পারে। তবে এ দায়ভার ব্যবসায়ী, মার্কেট কমিটি না সিটি কর্পোরেশনের, সেই প্রশ্নের জবাব দিতে পারেননি এই কর্মকর্তা। এই দায়টা কি যারা অবৈধ উপস্থাপনা ভাড়া নিয়েছে কিংবা বরাদ্দপ্রাপ্ত হয়েছে তাদের, নাকি সিটি কর্পোরেশন? এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। বাংলাদেশের যত অর্জন তার সবই এসেছে তরুণদের হাত ধরে। জাতির পিতার নির্দেশে আন্দোলন সংগ্রামে সামনের কাতারে থেকে বুকের রক্ত দিয়েছে তরুণরা। ৭১ সবার আগে তরুণরাই অস্ত্র হাতে তুলে নিয়েছে, গ্রেনেড ছুঁড়েছে শত্রুর বাংকারে। এসেছে বিজয়। তরুণদের চোখে ৭১ বিজয় বাঙালির সেরা অর্জন। স্বাধীন দেশে যতবারই স্বৈরাচার মৌলবাদের আঘাত এসেছে ততবারই রুখে দাঁড়িয়েছে তরুণরা। শহীদদের স্বপ্ন পূরণে উন্নত দেশের পথে হাঁটবে তরুণরাই। জসিম জুয়েলের রিপোর্ট। পাকিস্তানি শাসকদের বৈষম্য রুখে দাঁড়ায় বাংলার তরুণরা। জাতির পিতার ৬৬-র ৬ দফার পক্ষে ছাত্র সমাজের অবস্থান। ৬৯-এর গণ অভ্যুত্থানে তরুণরাই ছিল সামনের কাতারে। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর নির্দেশে প্রস্তুত হয় তরুণরা। জীবনের পরোয়া নেই, হাতে তুলে নেয় অস্ত্র। গেরিলা হামলায় বিপর্যস্ত হানাদাররা। ৯ মাসের মুক্তিযুদ্ধ, তরুণদের হাতে লাল সবুজের বিজয় পতাকা। বিজয় অর্জনের পর জাতির পিতার নেতৃত্বে দেশ গঠনে সামনের কাতারে তরুণ সমাজ। ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর দেশ যখন উল্টো পথে, তখন সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে তরুণরাই রুখে দাঁড়িয়েছে। যুদ্ধাপরাধী কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চ। আরও একবার তারুণ্যের বিজয়। বিজয়ের ৪৯ পেরিয়েছে, তরুণদের ভাবনায় সবার আগে দেশ। মুক্তিযুদ্ধকালীন সময় দেখেন যারা শহীদ হয়েছেন, তারপর যারা এখানে যুদ্ধ করেছিলেন, যারা ইনডাইরেক্টলি সাপোর্ট করেছিলেন, এখানে তো তরুণ সমাজে কিন্তু করেছিল। তারপরে পলিটিক্যালি বলেন, সোশ্যালি বলেন, সবসময় তরুণদের সামনের দিকে আসছে। ইভেন এই করোনার সময় দেখেন আপনি, করোনার সময় যখন করোনা শুরু হলো, আমরা কিন্তু সবাই কিন্তু বাসায় ছিলাম। তখন যখন লকডাউন শুরু হলো, তখন কিন্তু এই তরুণ সমাজে কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। শহীদদের স্বপ্ন আর জাতির পিতার সোনার বাংলা গড়তে মূল দায়িত্ব তরুণদের কাঁধে। বঙ্গবন্ধু সোনার বাংলা যাতে আসলে গড়ে তোলে, এটার জন্য সবার যে যেখান থেকে পারে, যে কোনো লিমিটেড রোল হোক, বড় রোল হোক, সবাই একত্রভাবে কিন্তু দেশকে সামনের দিকে নিয়ে যেতে লাগবে। আর আমাদের মধ্যে ওই ন্যাশনালিজম বলেন, স্বাধীনতার চেতনা বলেন, এগুলোকে কাজে লাগাতে লাগবে। কারণ দেশকে নিয়ে আমরা ভাবতে লাগবে, দেশকে আমরাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তরুণদের চোখে এখন মৌলবাদ ও সাম্প্রদায়িকতা মুক্ত অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। জসিম জুয়েল, ২১শে টেলিভিশন, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। এসএমই খাতে আর্থিক প্রণোদনা দ্রুত বাস্তবায়নের তাগিদ। রপ্তানি বাড়াতে দূতাবাসগুলোকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ। দেখছেন সন্ধ্যা ৭:২১ সংবাদ। কর আদায় ধারাবাহিক প্রবৃদ্ধির কারণে আজ পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। বৃহস্পতিবার এনবিআর কার্যালয়ে আয়োজিত ভ্যাট দিবসের অনুষ্ঠানে এ মন্তব্য করেন সংস্থাটির চেয়ারম্যান। কর আদায় বাড়াতে সম্পূর্ণ অটোমেশনের পাশাপাশি আওতা বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। ১৯৯১ সালে দেশে প্রথম মূল্য সংযোজন কর ভ্যাট আদায় শুরু হয়। এরপর কর আদায় বাড়ানোর পাশাপাশি আদায় প্রক্রিয়া সহজ করতে ২০১২ সালে প্রণয়ন করা হয় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২। বাস্তবায়ন শুরু হয় ২০১৯ সালের ১ জুলাই থেকে। চলতি অর্থবছরের বাজেটে ১,২৫,০০০ কোটি টাকা আহরণের উদ্যোগ নেওয়া হয়েছে ভ্যাট থেকে। তবে দেশের অর্ধেকেরও বেশি প্রতিষ্ঠান এখনও ভ্যাট নিবন্ধনের আওতায় আসেনি। এমন পরিস্থিতিতে উদ্যোগ নেওয়া হয় অনলাইন ভিত্তিক ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের মাধ্যমে ভ্যাট আদায়ের। ব্যবসায়ীরাও এমন ঝামেলামুক্ত প্রক্রিয়াকে সমর্থন করেন।
আজকে এনবিআর এর মূল প্রস্তাবনায় যেই জিনিসগুলো এসছে, ডিজিটালাইজেশনে যে জিনিসগুলো এসছে, আসলে এগুলো ছাড়া আমরা হয়তো আমাদের যে সামনের দিনগুলো ডিফিকাল্ট হয়ে যাবে। পণ্যের খুচরা মূল্যের উপর ভ্যাট আরোপ না করার আহ্বান ব্যবসায়ী নেতাদের। তারা কিছু পদ্ধতিগত পরিবর্তনও দাবি করেন। টার্নওভার ট্যাক্স এবং যারা রিটেল ব্যবসায়ী, যারা দোকানের ব্যবসা করে অথবা ডিস্ট্রিবিউশন অথবা রিটেইলিং করে, তাদের ক্ষেত্রে বর্তমানে যে টোটাল টার্নওভারের উপর যে পার্সেন্টেজটা 5% যে দিতে হয়, এটা তো অবাস্তব। সেই ক্ষেত্রে ভ্যালু এডিশন কতটুকু হওয়া প্রয়োজন, এটা ওনাদের টিমও কাজ করছে। আমরাও আমাদের স্টেক হোল্ডারদের থেকে ইনপুট নিচ্ছি যেন সেটার উপরে নির্ধারণ করা হয় ভ্যালু এডিশনের উপর, রাদার দেন দ্য কমপ্লিট টার্নওভার। সব ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনতে পারলে হার কমানো সম্ভব বলে জানান এনবিআর চেয়ারম্যান। আমাদের প্রচেষ্টা আছে রেভিনিউয়ের নেট বৃদ্ধি করার, ক্ষেত্র বৃদ্ধি করতে পারলে অবশ্যই আমরা আপনাদের আরও স্বস্তি দেওয়ার জন্য হার হ্রাস করতে পারব। অটোমেশনের মাধ্যমে আমরা ক্ষেত্র বৃদ্ধি এবং সঠিকভাবে রাজস্ব আদায়টা করতে পারি। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা দেওয়া হয়। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাতের জন্য সরকারের দেয়া আর্থিক প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী। তবে ব্যবসা টিকিয়ে রাখতে প্রণোদনা প্যাকেজের বাইরেও বাড়তি সরকারি সহায়তা চান উদ্যোক্তারা। আর দেশীয় পণ্যের রপ্তানি বাড়াতে বাংলাদেশি দূতাবাসগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দিয়েছে বিশিষ্ট ব্যক্তিরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। জাতীয় অর্থনীতির অন্যতম বড় খাত ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প। এছাড়া অধিক কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নে এসএমই রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে করোনার ভয়াল থাবায় এই খাতটি এখন কঠিন সময় পার করছে। কঠিন এই সময় মোকাবেলার পাশাপাশি ছোট উদ্যোক্তাদের তৈরি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ সুবিধা বৃদ্ধির উপায় খুঁজতে এসএমই ফাউন্ডেশনের এই ভার্চুয়াল আলোচনা। রপ্তানি বৃদ্ধি যদি দেশীয় পণ্য আরো বাড়াতে পারি, তাহলে দেশের কর্মসংস্থান অনেক বৃদ্ধি পাবে এবং দেশ স্বয়ংসম্পূর্ণ। নিজেদের ব্যবহার এবং কর্পোরেট অফিসের গিফট আইটেম হিসেবে দেশীয় পণ্য অবশ্যই ভিন্ন মাত্রা যোগ করবে। এসএমই খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। প্রণোদনা প্যাকেজটা দিয়েছেন সেটার যথাযোগ্য ব্যবহার। এটাও সত্যি কথা যে এসএমই খাতের যারা আছেন তাদের অনেকেই ব্যাংকিং সিস্টেমের কারণে তারা এই সুযোগটা হয়তো পাচ্ছেন না। একটা ওয়ে আউট করা হয়েছে যার মাধ্যমে সবাই এই সুযোগটা পাবে। শিল্পমন্ত্রী জানান গ্রাম পর্যায়েও সরকারের দেয়া প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন হচ্ছে। তবে এ খাতের উন্নয়ন সরকারের পাশাপাশি ব্যাংক সহ বেসরকারি খাতের উদ্যোক্তাদের এগিয়ে আসার পরামর্শ তার। গ্রাম পর্যায়ে পর্যন্ত সেই সিদ্ধান্তগুলিকে বাস্তবায়নের জন্য প্রণোদনা ভিত্তিক প্রত্যেকটি খাত, প্রত্যেকটি শিল্প খাত, বৃহৎ থেকে শুরু করে ক্ষুদ্র খাতগুলিকেও তিনি আজকে সেখানে সেই আওতায় নিয়ে এসেছেন এবং আমরা সেখানে কাজ করে যাই। করোনার ক্ষতি মোকাবেলায় এসএমই খাতের জন্য সরকার 20,000 কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ দিয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পুরোটাই দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু, বসানো হলো শেষ স্প্যান, 2 তীরে মানুষের উচ্ছ্বাস। জানুয়ারির শুরুতেই দেশে অক্সফোর্ডের ভ্যাকসিন, 27% মানুষ আসবে টিকার আওতায়। করোনাকালেও সামাজিক সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় ভালো অবস্থানে দেশ, অগ্রগতি ধরে রাখার তাগিদ। সাংসদ পাপুলের স্ত্রী ও মেয়ের আগাম জামিন নাকচ, 10 দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। রাজনৈতিক ফায়দা তুলতেই ভাস্কর্য বিরোধী তৎপরতা, বলছেন বিশ্লেষকরা, জড়িত দেশ বিদেশের অপশক্তি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।